কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না, প্রথম তাকে হানি টেপের মতোই তাকে তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে, চেতনানন্দ শাসক তার মুখে নাকে দিয়ে দেয়। তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তারা জ্ঞান ফিরে নাই। তখন তারা আর তাদের যে ওই 2 দিনের প্ল্যান সেটা বেঁচে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টি। মোংলা পায়রা বন্দরে 7 নম্বর, চট্টগ্রাম কক্সবাজারে 6 নম্বর বিপদ সংকেত, সর্বোচ্চ প্রস্তুতি। বিদেশে বসে দেশে অশান্তির হুকুম দিচ্ছে তারেক। পুড়ে যাওয়া বঙ্গবাজার নতুন করে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বললেন, একসময় বাংলাদেশ ছিল অস্ত্র চোরাচালান রুট। সিগন্যালিং সিস্টেম বিচ্ছিন্ন হওয়ায় 1 ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। হঠাৎ সমস্যায় প্রতিটি স্টেশনে যাত্রীদের ভোগান্তি। নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখার দাবি। গ্যাসের মজুদ বাড়ানোর লক্ষ্যমাত্রার মাত্র 15% অর্জন। বাপেক্স পেট্রো বাংলার উপর দায় চাপিয়ে খালাস প্রতিমন্ত্রী। চট্টগ্রামে 29 বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 10 ইউনিটই অচল। এবং স্বাস্থ্যমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বিদেশি প্রসাধনীর চটকদার বিজ্ঞাপন। ডিবির জালে ভিয়েতনামের 2 নাগরিক, কোটি কোটি টাকা পাচার। এমপি আনারকে আগেও 2 বার হত্যার চেষ্টা করা হয়। এবার তাকে অচেতন করে নগ্ন ছবি তুলে করা হয় ব্ল্যাকমেলের চেষ্টা। তবে জ্ঞান না ফেরায় হত্যার পর লাশ গুম করে ঘাতকরা। দুপুরের সংবাদ সম্মেলনে তথ্য জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে, অর্থাৎ তার কাছ থেকে গন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহীন, একে যত কোটি টাকায় পারে। কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে। দুর্ভাগ্য দস্তাদুতির এক পর্যায়ে চেতনানন্দ শাসক তার মুখে নাকে দিয়ে দেয়, দিলে চেতনানন্দ হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই। তখন তারা আর তাদের যে ওই 2 দিনের প্ল্যান সেটা বেঁচে গেছে। তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে। সেনাপুলের কাছে গিয়ে আমাদের আনার সাহেবের যে অ্যান্টি গ্রুপ আছে ঝিনাইদহ বা ওই বঙ্গে 4টা মোবাইল থেকে 4টা রিং দেয়, যাতে আইন শৃঙ্খলা বাহিনী যেন ওদের পিছনে ঘুরে। এমপি আনার হত্যার বিষয়ে সরেজমিন তদন্তে ডিবি প্রধানের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যাচ্ছে গোয়েন্দা পুলিশের 3 সদস্যের দল। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় রেমাল প্রসঙ্গ। মহা বিপদের বার্তা নিয়ে প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এরই মধ্যে উপকূলীয় এলাকায় শুরু হয়েছে ঝোড়ো বৃষ্টি। উত্তাল সাগর, স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উচ্চতায় বইছে জোয়ার। মোংলা পায়রা বন্দরে 7 নম্বর এবং চট্টগ্রাম কক্সবাজারে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে মাইকিং করছে কোস্টগার্ড। আপনাদেরকে নিরাপদ অবস্থায় থাকার জন্য শক্তি সঞ্চয় করে মহাবিপদের বার্তা নিয়ে প্রবল বেগে ছুটে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এরই মধ্যে উপকূলীয় এলাকায় বইতে শুরু করেছে ঝড়ো হাওয়া। কখনো গুড়ি গুড়ি, আবার কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। গভীর নিম্নচাপ থেকে জন্ম নেয়া রেমালের আগ্রাসী রূপ শনিবার সন্ধ্যা থেকেই হানা দেয়। এ সময় বাতাসের প্রবল গতিবেগে লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কমছে দূরত্ব, বাড়ছে স্থলভাগে আঘাতের আশঙ্কা। ঝুঁকি বাড়ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সমুদ্র তীরবর্তী জেলাগুলোর। ঘূর্ণিঝড় রেমালের সবচেয়ে বেশি দাপট থাকবে পটুয়াখালী, সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকায়। এমনকি সুন্দরবনেও বিধ্বংসী রূপে আশ্রয় পড়তে পারে রেমাল। আবহাওয়া দপ্তর বলছে, বাংলাদেশে সবচেয়ে বেশি শক্তিমাত্রা প্রয়োগ করবে রেমাল। ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে পটুয়াখালীর খেপুপাড়ায় রোববার সন্ধ্যা নাগাদ তার মূলভাগ আশ্রয় পড়বে। তবে রোববার সকালে অগ্রভাগ প্রাথমিকভাবে উপকূলে আঘাত হানা শুরু করবে। প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বাংলাদেশের উপর দিয়ে ভারতের আন্দামান দ্বীপ হয়ে শক্তি হারাবে রেমাল। ঘূর্ণিঝড়ের সময় সাগরে জোয়ার হলে জলোচ্ছ্বাস 7 থেকে 8 ফুট পর্যন্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে শনিবার সকাল থেকেই বঙ্গোপসাগরে রেমালের প্রভাবে ফুঁসে উঠেছে সাগর। দিনভর একের পর এক উত্তাল ঢেউ আছড়ে পড়ে পারে। ঢেউয়ের উচ্চতাও 4 থেকে 5 ফুট। মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। জনসাধারণকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা সহ এদিকে রেমালে ক্ষয়ক্ষতি কমাতে উপকূলীয় এলাকায় মাইকিং করা হচ্ছে। প্রস্তুত করা হয়েছে জেলার আশ্রয় কেন্দ্রগুলো। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সব প্রস্তুতি সম্পন্ন করেছে। লাবিব হাসান, সময় সংবাদ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালীতে ঝোড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে কুয়াকাটায় আছেন শিকদার জাবির, সরাসরি যাচ্ছি তার কাছে। রেমাল ক্রমেই ধেয়ে আসছে উপকূলের দিকে আর উত্তাল হয়ে উঠছে বঙ্গোপসাগর। এই মুহূর্তে আমি রয়েছি কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে, ঢেউয়ে ফুঁসে উঠেছে সাগর। ঢেউ আছড়ে পড়ছে, বড় বড় ঢেউ সমুদ্র সৈকতে। তো এ কারণে উপকূলের বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। আপনারা জানেন যে 3 নম্বর সতর্ক সংকেত উঠিয়ে 7 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেটা বলা হয়েছে পায়রা সমুদ্র বন্দরকে। এ কারণে এই উপকূলীয় অঞ্চলের যেসব মানুষ রয়েছেন এই রাত্রিতে তাদের নির্ঘুম কাটছে। বিশেষ করে উপকূলের নিম্নাঞ্চল যেসব এলাকায় সাইক্লোন শেল্টার বা কোনো রকমের আশ্রয় কেন্দ্র নেই, সেসব মানুষের রাত কাটবে আজ নির্ঘুম। এবং এছাড়াও বিধ্বস্ত বেড়িবাঁধ এবং বেড়িবাঁধের বাইরের যে সকল জনবসতি রয়েছে সেসব এলাকার মানুষদেরও রাত কাটবে নির্ঘুম। আপনারা দেখতেই পাচ্ছেন কুয়াকাটার যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। সমুদ্র যেন ফুঁসে উঠেছে এমন একটি অবস্থা দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর পর আবার ঝড়ো হওয়া হচ্ছে, সেই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিও কিন্তু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবীরা রয়েছে সিপিপি সহ, তারা কাজ করছেন, তারা মানুষদেরকে সতর্ক করছেন এবং সেই সঙ্গে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ তারাও কাজ করছেন। বিভিন্নভাবে তারা মানুষকে সতর্ক করছেন। আপনারা জানেন যে ঘূর্ণিঝড় যে রেমাল সেটি আঘাত হানার কথা, আগামীকাল সকাল থেকে এটি আঘাত হানার কথা। এরপর এটি আগামীকাল সন্ধ্যায় অতিক্রম করবে উপকূল। অর্থাৎ সকাল থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব সেটি শুরু হবে। উপকূলের মানুষের যে জানমাল, সেই জানমালে বড় ধরনের ক্ষতিরও একটা আশঙ্কা রয়েছে। তবে আবহাওয়াবিদরা বলছেন ঘূর্ণিঝড়টি যদি ঝড়ের সময় আঘাত হানে সেক্ষেত্রে বড় ধরনের জলোচ্ছ্বাসের একটা শঙ্কা রয়েছে, আর যদি ভাটার সময় এটি আঘাত হানে সেক্ষেত্রে জলোচ্ছ্বাস না হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এতটুকুই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটায়। এদিকে উপকূলের 13টি সহ 18 জেলায় ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। রাতে সচিবালয়ে ঘূর্ণিঝড়ের সবশেষ পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি। জানান ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় বাতাসের গতিবেগ 110 থেকে 120 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় জেলাগুলোতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। বর্তমানে 16 থেকে 17 কিলোমিটার বেগে আমাদের উপকূলের দিকে ধেয়ে আসছে। এটা বর্তমানে তার চারপাশে ঝড়ের গতিবেগ 60 থেকে 88 কিলোমিটার এবং এটা রাতের শেষ দিক অথবা কালকে ভোরের দিকে এটা আমাদের আরও মহাবিপদ সংকেতের দিকে যে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কালকে ভোর নাগাদ দেখা দেওয়ার সম্ভাবনা, তখন আপনার 8 থেকে 10 ফুট বেগে আপনার জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং এই ঝড়ের সাথে আমাদের প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 24 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের মধ্য দিয়ে অস্ত্র চোরাচালানের রুট বন্ধ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়া বিদেশে বসে দেশে অশান্তি সৃষ্টির হুকুম দিচ্ছে। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দোকান বরাদ্দ পাবেন বঙ্গবাজারের নতুন বিপণী বিতানে। মানুষের কল্যাণেই কাজ করা, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করি। আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। 2008-এ নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল
এই 300 সিটের মধ্যে, আর বিএনপি তাদের 20 দলীয় জোট জামাত সহ সিট পেয়েছিল মাত্র 30টি। ওই 30টি মাত্র সিট পেয়েছিল। এরপর থেকে তারা নির্বাচন বিমুখ, নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গিয়েছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরা কারবারির যে রুট, সেটা আমরা বন্ধ করেছি। আমাদের যে ল্যান্ড বাউন্ডারি, সেটাও আমরা এনক্লেভ এক্সচেঞ্জ করে সারা বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করেছি। বিশাল সমুদ্র সীমা আমরা জয় করেছি। যারা আগে ক্ষমতা ছিল তারা তো ব্যাপারে কোনো উদ্যোগই নেয়নি, জানতোই না, আসছিল লুটপাট করতে, দুর্নীতি করতে, অস্ত্র চোরা কারবারি করতে। স্বাস্থ্যমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বিদেশি প্রসাধনীর চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, চক্রের 2 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে মিন্টো রোডে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, রাজধানীতে অফিস ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল প্রতারণা। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে অভিযোগ পান তারা। দেখা যায়, মন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বিদেশি বিভিন্ন প্রসাধনীর বিজ্ঞাপনও দেয় প্রতারকরা। অনুসন্ধানে নেমে ভিয়েতনামের 2 নাগরিককে গ্রেফতার করে ডিবি। চক্রটি কোটি কোটি টাকা পাচার করেছে বলেও জানান ডিবি প্রধান। শাহাদাত নামে নতুন এক জঙ্গি সংগঠনের খোঁজ পেয়েছে র্যাব। সংগঠনটির প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন সহ 2 প্রশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। সকালে রাজধানীতে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতার জঙ্গিরা তালেবানি আদর্শে উদ্বুদ্ধ হয়ে কথিত হিজরতের পরিকল্পনা করেছিলেন। দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে খুঁজছিলেন নতুন সদস্য। র্যাবের দাবি, সংগঠনের নাম বদলে শাহাদাত নামে কার্যক্রম পরিচালনা করছিলেন তারা। যোগাযোগের গোপনীয়তার রক্ষায় ব্যবহার করত বিশেষ অ্যাপও। মেট্রো রেলের এমআরটি লাইন 6-এর সিগন্যালিং সিস্টেম বিচ্ছিন্ন হওয়ায় প্রায় 1 ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। হঠাৎ সমস্যায় স্টেশনগুলোতে মেট্রো যাত্রীদের বিকল্প ব্যবস্থা চলাচলের অনুরোধ জানানো হয়। সন্ধ্যা 7টার কিছুটা পর মেট্রোর অপারেশন কন্ট্রোল সেন্টারে ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ চলে যায়। টেকনিক্যাল কারণে সেটির লাইন বন্ধ হয় বলে জানায় ডিএমটিসিএল কর্তৃপক্ষ। ঘণ্টা খানেকের মধ্যেই রিইনস্টল করে চলাচল স্বাভাবিক করা হয়। সিগন্যাল ত্রুটির কারণে নিরাপত্তার স্বার্থে চলাচল বন্ধ রাখা হয় মেট্রোর। এ সময় প্রতিটি স্টেশনে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ওনারা এনশিওর করছে না যে হয়তো কখন আর কি মেট্রোটা আবার ছাড়বে, তো এখন সেই আবার ভোগান্তি হলো। সার্ভারজনিত কারণে ট্রেনটা আসতেছে না, আমাদেরকে লাস্ট আপডেট এটাই দেওয়া হয়েছে। মেসেজটা ক্লিয়ার করা উচিত। এখানে যে মেসেজটা ক্লিয়ার করে তাহলে কিন্তু আমরা অন্য ওয়েতে চলে যেতে পারি। এখানে আসার পর ট্রেন বন্ধ হয়ে গেছে, আর ছাড়ে নাই। 40-45 1 ঘন্টা ওয়েট করার পরে আমাদের না করে দিয়েছে যে না ট্রেন যাবে না। মেট্রো যে বন্ধ, নিচে কোনো ইনফরমেশন দেয় না। আমরা কার্ড পাঞ্চ করে চলে আসি, নিচে আনসার আছে, আনসাররাও আমাদেরকে কোনো কিছু ইনফরমেশন দেয়। এখন এখানে আসার পরে ডিসপ্লে বোর্ডে দেখতেছি যে এখানে কোনো সিস্টেম হয়তো ফল করছে। প্রতিটি ডিমে 3 টাকা লোকসান হিসেবে গত 25 দিনে 360 কোটি টাকার ক্ষতি হয়েছে প্রান্তিক খামারিদের। আর এই সময়ে দাম বাড়িয়ে বাজার থেকে 60 কোটি টাকা হাতিয়েছে কর্পোরেট প্রতিষ্ঠান, এমন দাবি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। মানবদেহের পুষ্টি চাহিদার অন্যতম উৎস বলা হয় ডিমকে, কিন্তু এই ডিমের দাম নিয়মিত ওঠানামায় ক্রেতাদের মাঝে যেমন স্বস্তি নেই, তেমনি অস্বস্তিতে আছেন প্রান্তিক খামারিরাও। সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে ডিম ব্যবসায়ীদের সিন্ডিকেট আর কর্পোরেট খামারিদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। খাবারের দামটা যদি আরো কমায় দেয় তাহলে আমাদের মুরগিটা সুন্দর হবে আর আমাদের লোকসান হইব না। কমিটি তারা যেই রেট দেয় এই রেটে আমাদের ডিম বেচন লাগে। এ সময় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের নিয়ে কাজ করা সংগঠন এসএমই ফোরামের সভাপতি চাষী মামুন বলেন, ছোট শিল্পকে ধ্বংস করে দেওয়ার জন্য কাজ করছে ফরিয়া, মধ্যস্বত্বভোগী ও কর্পোরেট সেক্টর। মাফিয়াদের, কর্পোরেট গ্রুপদের হাজার হাজার কোটি টাকা আছে, যে কোনো সময় যে কাউকে বউ বাচ্চা নিয়ে বিদেশ পাঠিয়ে দিতে পারে টিকিট দিয়ে। আর পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, নীরব ঘাতকের কারণে প্রান্তিক খামারিরা আজ ধ্বংসের মুখে। গত 25 দিনে সর্বনিম্ন 60 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন শুধু ডিম ব্যবসায়ীরা। সেপ্টেম্বর থেকে এখন মে মাস পর্যন্ত
1280 কোটি টাকা মুরগির বাচ্চায় হাতিয়ে নিয়েছেন। সিন্ডিকেটে পোল্ট্রি ফিট আর মুরগির বাচ্চায় কিন্তু 5000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। সুমন হাওলাদারের দাবি প্রান্তিক খামারিরা যাতে বিনা সুদে ঋণ পায়, এজন্য আসন্ন বাজেটে 1000 কোটি টাকার বরাদ্দ দেয়া হোক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের 6ষ্ঠ দফার ভোট গ্রহণ। শনিবার দেশটির 7 রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের 58 লোকসভা আসনে ভোট দিয়েছেন প্রায় 11.5 কোটি ভোটার। এর মধ্য দিয়ে ভাগ্য নির্ধারণ হবে প্রায় 900 প্রার্থীর। ভোট হয়েছে দিল্লির 7 ও পশ্চিমবঙ্গের 8 আসনেও। এদিন নয়াদিল্লিতে ভোট দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই শহরে ভোটাধিকার প্রয়োগ করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও ছেলে রাহুল গান্ধী। ভোট দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচনী লড়াইয়ে রাজনীতিবিদদের পাশাপাশি মুখোমুখি হয়েছেন চলচ্চিত্রের এক ঝাঁক তারকাও।